আমেরিকা বিমানবন্দরে দাঁড়িয়ে আছে মেঘ। দূরে দাঁড়িয়ে থাকা ব্যক্তি শারীরিক গঠন আর জামা কাপড় দেখে তার বাঙালি মনে হয়। আবিয়া হয়তো তাকে রিসিভ করার জন্য এই লোককে পাঠিয়েছে। মেঘ এগিয়ে যায় আগন্ত মানুষটার কাছে। সে পিছনে ফিরে ফোনে কার সাথে যেন কথা বলছে। মেঘ তার পিছনে গিয়ে দাঁড়ায়, মনের মধ্যে সংকোচ নিয়ে। উল্টো দিকে ঘুরে থাকা ব্যক্তির উদ্দেশ্য করে বলে, এক্সকিউজ মি, আপনি কি মিস্টার আন? মেঘের কণ্ঠ শুনে পিছনে ঘুরে থাকা ব্যক্তির ফোনে কথা বলা থামিয়ে দেয়। ফোনে ফোন বলা বন্ধ করে মেঘের দিকে ঘুরে তাকায়। মেঘ তার সামনে থাকা ব্যক্তির মুখ দেখে কিছু সময় তাকিয়ে থাকে। মেঘের এমন তাকিয়ে থাকা দেখে সামনে থাকা ব্যক্তি বুঝতে পারে মেঘ তাকে চিনতে পারেনি। লোকটা তার মুখে হাসি বজায় রেখে বলে, হাই মেঘ, আমি কারান, আবিয়ার হবু বর। আবিয়ার কথা শোনা মাত্রই মেঘ সমস্ত চিন্তা দূর হয়ে যায়। তার মনে আবিয়ার হবু বরকে মেঘকে রিসিভ করার জন্য পাঠিয়েছে আবিহা। মেঘ তার মুখে মিষ্টি হাসি বজায় রেখে বলে, আসসালামু আলাইকুম কারণ ভাইয়া। কারণ প্রথমে হাই বলেছিল, কিন্তু মেঘ তাকে সালাম দিয়েছে দেখে সে তার উত্তর দেয়, ওয়ালাইকুম সালাম মেঘ। মেঘের মনে পড়ে আবিহা বলেছিল আর নামে কেউ একজন তাকে রিসিভ করবে, কিন্তু উনি তার নাম কারণ বলছে কেন? মেঘ কারণকে জিজ্ঞেস করে, আবিহা না বলছে আর নামে কেউ একজন আমাকে রিসিভ করতে আসবে, কিন্তু আপনার নাম তো কারণ। মেঘের কথায় সম্মতি জারে কারণ। কারণ বলে, হুম, তোমাকে রিসিভ করার জন্য আনের আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে ওর জরুরি কাজ পড়ে যায়, যার জন্য আসতে পারেনি। আবিয়া তোমাকে ফোন করে বা মেসেজ করে জানেনি যে তোমাকে রিসিভ করার জন্য আমি আসব? কারণের কথা শুনে মেঘ তার ফোনের কথা মনে পড়ে। বিমানে ওঠার পর তার ফোন বন্ধ করা রেখেছিল। মেঘ তার ফোন অন করে। অন করার সাথে সাথে তার ফোনে আবিহার মেসেজ আসে। আবিহা মেসেজ করে বলে দিয়েছে যে মেঘকে রিসিভ করার জন্য আর নয়, বরং কারণ আসবে। আর কারণের কিছু ছবি আবিহা তাকে সেন্ড করেছে, যাতে বিমানবন্দরে এত লোকের ভিড়ে কারণকে খুঁজতে অসুবিধা না হয়। মেঘ কারণের ছবির দিকে তাকিয়ে দেখে, আর সামনে দাঁড়ানো লোকটার কথা আবিহার মেসেজে বলেছে। মেঘ কিছুটা অপরাধী সূচক কণ্ঠে বলে, সরি কারণ ভাই, বিমানে ওঠার পর ফোনে বন্ধ করে রেখেছিলাম আমি, যার জন্য আবিহার মেসেজ সেন্ড করতে পারিনি। সব দোষ আমার। কারণ মেঘের এমন অপরাধী সূচক কণ্ঠ শুনে শব্দ করে হেসে ওঠে। কারণ কারণ মেঘকে বলে, ওহো মেঘ, সরি বলার কি আছে? আর বিমানের ফোন সাইলেন্ট বা বন্ধ করে রাখতে হয়, এটাই নিয়ম। আচ্ছা, এখন চলো বাড়ি ফেরা যাক, আবি হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। কারণের ব্যবহারে মেঘ মুগ্ধ হয়। কারণ বেশ হাসি খুশি মেজাজের লোক, তার ব্যবহার ভীষণ সুন্দর। মেঘের সাথে কিছুক্ষণের পরিচয়, বেশ ভালো করে বন্ধুদের মতন সম্পর্ক গড়ে উঠেছে। আবিহার জন্য তার পরিবার যোগ্য একজন মানুষকে পছন্দ করেছে, যা মেঘ বুঝতে পারে। কারণের মতন এমন স্বামী যার ভাগ্যে থাকবে সে ভীষণ সুখী হবে। সত্যি আবিহা ভাগ্যবতী। তবে সবার ভাগ্য মনে হয় এত ভালো হয় না। সকালের স্বামী হিসেবে এমন যত্নশীল মানুষ পায় না। কিন্তু নারী মেঘের মতন কপাল ফোড়াও হয়। বিমানবন্দর থেকে ফিরে আসার সময় জামাল সাহেব তার জরুরি কিছু কাজ আছে বলে মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে যায়।
শালীন বেগম সৃষ্টিসহ তালুকদার বাড়িতে সকালে গাড়ি করে বাসা ফিরে যান। জামাল সাহেব গাড়ি থেকে নেমে অন্য একটা রিক্সা ভাড়া করেন। প্রায় 5 মিনিট পর রিক্সা গিয়ে থামে একটা কবরস্থানের সামনে। জামাল সাহেব রিক্সা থেকে নেমে ভাড়া পরিশোধ করেন। এরপর কবরস্থানের ভিতর প্রবেশ করেন। ধীরে ধীরে হেঁটে গিয়ে যান একটা কবরের কাছে। জামাল সাহেব গিয়ে দাঁড়িয়ে জামাল সাহেব দাঁড়িয়ে থাকার কবরস্থানের দেওয়ালে খোদা খোদ খোদাই করে লেখা রয়েছে মৃত সাদ্দাত সাহেব, পেশায় একজন ব্যবসায়ী। সাদ্দাত সাহেবের এই মানুষটা অন্য কেউ নয়, উনি মেঘের বাবা, জামাল সাহেবের সবচেয়ে ঘনিষ্ঠ আর প্রিয় বন্ধু। সাদ্দাত সাহেবের মৃত্যু আজ প্রায় 8 বছর পূর্ণ হয়েছে। জামাল সাহেবের কবরের দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার চোখে পানির ফোঁটা ছলছল করছে। যদিও জামাল সাহেব তার চোখে পানি গড়িয়ে পড়তে দেন না, কারণ পুরুষ মানুষের নাকি কান্না করতে হয় না। জামাল সাহেব নিচু হয়ে হাঁটু গেড়ে বসে যান কবরের মাটির কাছে। হাত দিয়ে স্পর্শ করে তার বন্ধুর কবরের মাটি। এরপর তার মনে গহীনে লুকিয়ে থাকা কিছু অব্যক্ত কথা বলে ওঠেন। জানিস সাতাত, আজ তোর মেয়ে মেঘ স্কলারশিপে পড়াশোনা করতে আমেরিকা গিয়েছে। ডক্টরি নিয়ে মেডিকেলে পড়াশোনা করছে ও। ভীষণ মেধাবী। মেডিকেল কলেজের শত শত ছাত্রছাত্রীর মধ্যে তোর মেয়ে সবার প্রথম হয়েছে। পড়াশোনা খুব মনোযোগ ওর। বড় হয়ে তোর স্বপ্ন পূরণ করতে চায়, ডক্টর হতে চায়। আচ্ছা, কি অদ্ভুত তাই না? তো সে 14 বছর বাচ্চা মেয়েটা মেঘ আজ কত বড় হয়ে গেছে। ওর বর্তমান বয়স 22 বছর। কত তাড়াতাড়ি দিন আর বছর অতিক্রম হয়ে যায় তাই না? জামাল সাহেব আরো বলে ওঠেন। মেঘের বয়স যখন 14 বছর, তখন ওর সাথে দেখা হয় ওর চাচির বাসায়। আমায় দেখে আমায় দেখে তার চাচির পিছনে লুকিয়ে পড়েছিল। প্রথম দেখেছিল তাই চিনতে পারিনি। যখন আমি ওর ভীতু আর ভয়ার্ত চেহারা দেখেছি, ভীষণ মায়া কাজ করেছে ওর প্রতি, যার জন্য ওকে আমার বাড়িতে নিয়ে আসি। তবে আর্জেনের সাথে ওর বিয়ে আমি কখনো দিতে চাই না। কিন্তু তখন পুলিশ আর ওর চাচির নোংরা ষড়যন্ত্রের কারণে বাধ্য হয়েছিলাম। তবে একটা ভুল করে মেঘের জীবন আমি ধ্বংস করে দিয়েছি। আদ্রিয়ানকে মেঘের কখনো দেখেনি, তবুও ওর প্রতি মেঘের মনে ভালোবাসা জন্মে নিয়েছে। আদ্রিয়ানের ডিভোর্স দেওয়ার কথা শুনে মেয়েটা ভীষণ কষ্ট পেয়েছে, কিন্তু আমি ওকে কষ্ট দিতে চাই না। তবে বাবা হিসেবে অপারগ ছিলাম আমি। তুই তবে চিন্তা করিস না, আমার ভুল সংশোধন করে নিব আমি। মেঘার পড়াশোনা শেষ করে ওর সাথে অন্য কারো বিয়ে দিব। দেখবি, খুব খুশি হবে তোর মেঘ। তবে একটা আফসোসই থেকে গেল, মেঘ আমি তালুকদার বাড়ির পুত্র বধূরূপে দেখতে পারলাম না। এই তালুকদার বাড়ির বড়গিন্নি হিসেবে মেঘকে সম্মান ফিরিয়ে দিতে পারলাম না রে। মেঘকে যদি আদ্রিয়ান ভবিষ্যতের বউ হিসেবে মেনে নিত, কতই ভালো হতো তাই না? আচ্ছা, তুই বল, আমেরিকা গিয়ে কি মেঘের সাথে আদ্রিয়ানের দেখা হবে? আমার পাষাণ ছেলেটা কি নিষ্পাপ মেঘের প্রেমে পড়বে? মেঘ কি সত্যি কখনো তালুকদার বাড়ির বড় বউ হবে? কারণের সাথে গাড়ি করে আমেরিকার রিসোর্টে গিয়ে পৌঁছায় মেঘ, যেখানে আবিহা আর কারানের বিয়ে হবে। মেঘ আর কারান গাড়িতে বসে অনেক কথা বলেছে। সত্যি কারণ মানুষটা ভীষণ হাসি খুশি আর ভদ্র। রিসোর্টের সামনে গাড়ি এসে থামে। মেঘ গাড়ি থেকে নেমে দাঁড়ায়। সামনে থাকা বাড়ির উপর তার চোখ। সাজসজ্জা আর ডিজাইন দেখে মনে হচ্ছে এটা বাড়ি নয়, বরং রিসোর্ট। মেঘ কারণকে প্রশ্ন করে, কারণ ভাইয়া, এটা বাড়ি নয় বরং রিসোর্টই মনে হচ্ছে। আমরা রিসোর্টে কেন আসলাম?
আবিহা আর আমার বিয়ে একসাথে এই রিসোর্টে হবে, যার জন্য সম্পূর্ণ রিসোর্ট বুক করা হয়েছে। ওহো, ওকে। মেঘ আর কারান আর কথা বাড়ায় না। তারা রিসোর্টের ভিতরে চলে যায়। বাহির থেকে রিসোর্টটা যতটা সুন্দর মনে হচ্ছে, ভিতর থেকে তা আরো বেশি সুন্দর। আমেরিকার রিসোর্ট বলে কথা, সাজসজ্জা আর ডিজাইন অবশ্যই উন্নত হবে। মেঘ বাড়ির ভিতরে প্রবেশ করে, দরজা দিয়ে ভিতরে ঢুকে। আবিহাস সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নিচে নেমে আসে। সে ছুটে এসে মেঘকে ছড়িয়ে ধরে। মেঘও এতদিন পর তার বন্ধুকে দেখে আবেগপ্রবণ হয়ে যায়। তাই আবিহাকে জড়িয়ে ধরে আবিহা বলে, মেঘ, তুই জানিস তোকে আমি কত মিস করেছি। আমেরিকা চলে আসার পর তোর কথা সবসময় মনে পড়তো। আই মিস ইউ বেস্টু। মেঘও আবিহাকে জড়িয়ে ধরে বলে, আই মিস ইউ টু আবিহা। তুই চলে আসার পর ফ্ল্যাটে আমার একা একা লাগতো। কারোর সাথে কথা বলার সুযোগ ছিল না। তবে এখন কিন্তু এত তাড়াতাড়ি আমি যাব না। তোর বিয়ের সব অনুষ্ঠান এনজয় করব। আর বেস্টুর বিয়ে বলে কথা, তুই যেতে চাইলে তোকে যেতে দিব না। যতদিন না পড়া শেষ হবে ততদিন তুই আমাদের সাথে থাকবি। এরপর তোকেও আমেরিকার কোনো রাজপুতের সাথে বিয়ে দিয়ে দিব, এখানে আমার কাছে রেখে দিব। বিয়ের কথা শুনে মেঘের মুখ ফ্যাকাশে হয়ে যায়। স্মৃতিপাতায় আদ্রিয়ান নামক নামটা আবার ধরা দেয়। বিয়ে শব্দটা কি সত্যি মেঘের জীবনে আছে? সংসার, স্বামী, সুখ এসব সকল নারীর ভাগ্যে থাকে, আর মেঘের ভাগ্য তো অবশ্যই নেই। মেঘকে এমন আনমনস্ক হতে দেখে আবিয়া বলে, আচ্ছা, এখন চল তো, রুমে যাই। অনেক সময় বিমানে জার্নি করার কারণে তুই হয়তো টায়ার্ড ফিল করছিস। আবিয়ার কথা মেঘ সম্মতি জানে, সত্যি এখন বিশ্রাম দরকার। আমেরিকা আসবে বলে কাল সারা রাত ঘুম হয়নি তার। আর সকাল থেকে ব্যাগপত্র গুছিয়ে রাখা সহ ফ্লাইটে করে এতক্ষণ আসার কারণে সারাদিন একবারও ঘুমাতে পারেনি। মেঘ আর আবিহা সিঁড়ি দিয়ে উপরে চলে যায়, আর কারান মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকে। তার বউ বন্ধুকে পেয়ে তাকে ভুলে গেছে। বেচারা কারান আর কি করবে। কিছু সময় সেখানে দাঁড়িয়ে থাকার পর সেও তার রুমে চলে যায়। অন্যদিকে আমেরিকা এমসিসি হাসপাতালে ওটির মধ্যে অপারেশন করে যাচ্ছে আদ্রিয়ান। বিকেল তার মেঘকে রিসিভ করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে হাসপাতাল থেকে কল আসে ইমার্জেন্সি, সেখানে যেতে অপারেশনে অপারেশন করতে খুব ইমার্জেন্সির প্রয়োজন এখন তার হাসপাতালে। আদ্রিয়ান আর কি করবে, বাধ্য হয়ে হাসপাতালে চলে আসে। তবে আসার সময় কারানকে বলে মেঘকে রিসিভ করে বাড়িতে নিয়ে যেতে, তার জরুরি অপারেশন রয়েছে, যার জন্য সে যেতে পারবে না। প্রায় 5 মিনিট পর অপারেশন শেষ করে ওটি থেকে বের হয়ে আসে আদ্রিয়ান। এরপর কিছু সময় বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে তার কেবিনে চলে যায়। কেবিনে দরজা খুলতে ভিতরে প্রবেশ করে আদ্রিয়ান। তার সাথে কিছু জুনিয়র ডাক্তারও ছিল। তাদের সকালে কেবিনে গিয়ে বিশ্রাম নিতে বলে আদ্রিয়ান। আদ্রিয়ান তার গায়ে পরহিত অ্যাপ্রন আর হাতে থাকা সেফটি গ্লাস খুলে ফেলে। আদ্রিয়ান যখন তার গায়ে টি শার্ট খুলতে যাবে তখনই পিছন থেকে তাকে কেউ একজন শক্ত করে জড়িয়ে ধরে। হঠাৎ করে এমন শক্ত করে জড়িয়ে ধরায় আদ্রিয়ান কিছুটা থমকে যায়। পেছনে থাকা নারীর হাত ধরে এক ঝটকায় তার থেকে দূরে সরিয়ে দেয় আদ্রিয়ান। আদ্রিয়ান পিছনে ঘুরে দেখে তার সামনে জিয়া দাঁড়িয়ে আছে। জিয়াই যে তাকে এতক্ষণ জড়িয়ে ধরে রেখেছিলাম তা সে বুঝতে পারে। সাথে সাথে তার মাথা গরম হয়ে যায়, রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, হোয়াট ননসেন্স জিয়া, তোমায় কতবার বলেছি আমার থেকে দূরে থাকবে তুমি। এমন হুটহাট করে জড়িয়ে ধরার আমার পছন্দ নয়। এক কথায় কি 10বার বললেও শুনতে পাও না? আদ্রিয়ান কথাটা ধমকে সুরে বলে ওঠে। জিয়া কিছুটা ভয় পেয়ে যায়।
আদ্রিয়ানের রাগান্বিত কণ্ঠে শুনে সে ব্যক্ত কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান, কাম অন, তুমি এত রাগছো কেন? আমরা তো একে অপরের বন্ধু, তাই না? বন্ধুকে জড়িয়ে ধরলে ধরার অপরাধ কিছু নয়। আমেরিকা এটা নর্মাল বিষয়। আদ্রিয়ান রাগটা দ্বিগুণ বেড়ে যায়। জিয়ার কথা শুনে আদ্রিয়ান বলে, আমেরিকা বিষয়টা নর্মাল হলেও আমার কাছে নর্মাল নয়। আমার বন্ধু কিন্তু বন্ধু হলে যে সব সময় জড়িয়ে ধরতে হবে এটা কথা কোন কথায় লেখা আছে? আর আমি মাত্র অপারেশন শেষ করেছি এসেছি। এখন আমার শরীরে কত জীবাণু ব্যাকটেরিয়া রয়েছে। তুমি আমাকে জড়িয়ে ধরার কারণে যদি তোমার ইনফেকশন হয় তখন কি হবে? আদ্রিয়ানের কথা শুনে জিয়া বেহা বেহায়ার মতন বলে ওঠে, তোমার কি আমাকে নিয়ে টেনশন হচ্ছে আদ্রিয়ান? জাস্ট সেট আপ জিয়া, ডক্টর হই আমি। সকালে শরীরের স্বাস্থ্য বিষয়ে খেয়াল রাখতে হয় আমায়। আজ তুমি ছাড়া যদি অন্য কোনো মানুষ আমার কাছে আসতো তাকেও এই কথা বলতাম। আদ্রিয়ান এমন স্পষ্ট জবাব শুনে জিয়া মুখে চুষে যায়। জিয়া কথা ঘুরানোর চেষ্টা করে বলে, আদ্রিয়ান, তুমি রাগ করছো কেন? আচ্ছা, এসব বাদ দাও, চলো নিচে ক্যান্টিনে যাই, ভীষণ ক্ষুধা লাগছে আমার, একসাথে খাবার খেয়ে আসি। জিয়ার কথা শুনে উত্তর আদ্রিয়ান ছোট করে জবাব দেয়, আমার ক্ষুধা লাগছে না জিয়া, আর এখন বিকাল, বিকালে কিছু অভ্যাস আমার নাই। তোমার ক্ষুধা লাগছে, একা গিয়ে খেয়ে আসো। জিয়াকে আর কথা বলার সুযোগ দেয় না আদ্রিয়ান। টেবিলের উপর থেকে অ্যাপ্রন নিয়ে বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। জিয়া রাগে দাঁত কটমট করে সেখানে দাঁড়িয়ে থাকে। বিকাল ৫টায় রিসোর্টে বরাদ্দ এক রুমে বসে আছে মেঘ। সারাদিন জার্নি করার পর তার শরীরে ভীষণ ছিল, যা সে এতক্ষণ ঘুমিয়েছিল, তবে খুব বেশি ঘুম হয়নি। এই ১ থেকে দেড় ঘন্টা ঘুমিয়েছে। মেঘ বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। ওয়াশরুম থেকে সামান্য ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে আসে। আবিহা শ্বশুর বাড়ির কারো সাথে তার পরিচয় বা দেখাও হয়নি। তারা যেহেতু একই রিসোর্টে থাকবে তাহলে দেখা অবশ্যই হবে। ম্যাক রুমে বসে বোর হচ্ছিল, যার জন্য সে রুম থেকে বের হয়ে বাইরে যায়। সিঁড়ি দিয়ে নিচে নেমে ড্রয়িং রুমে কাছে যায়। সেখানে আবিহার শাশুড়ি ফারহানা বেগম বসে আছেন। তার সাথে রয়েছেন তার কয়েকজন আত্মীয়, যাদের দেখে মনে হলো তারা আমেরিকান। পারিহা বেগম সিঁড়ির দিকে মেঘকে নিচে নামতে দেখে উনি কথা বলা বন্ধ থামিয়ে দেন। এরপর হাতে ইশারা তাকে কাছে ডাকে। মেঘ এগিয়ে যায়। তারপর কাছে পারানা বেগম বলেন, তুমি মেঘ, তাই না? আবিয়ার বন্ধু, বাংলাদেশ থেকে এখানে পড়াশোনা করতে এসেছো? পারানা বেগমের কথা শুনে মেঘ প্রথমে তাকে সালাম দেয়, এরপর বিনয়ের সাথে বলে, জি আন্টি, আমি মেঘ, আবিহার বন্ধু। পারানা বেগম সালামের উত্তর নেয়। পারানা বেগম তার মুখে মিষ্টি হাসি বজায় রেখে বলে, আবিহা তোমার কথা বলছিল কাল, তুমি বাংলাদেশ থেকে এসেছো, তার মানে তুমি আমার দেশেরই লোক। তুমি অতিথি হও এবারে। আর তুমি দাঁড়িয়ে আছে কেন? সোফায় বসো। মেঘ অন্য সব আত্মীয়দের সাথে সোফায় বসে। পারানা বেগম সকলের সাথে মেঘকে পরিচয় করিয়ে দেয়। মেঘ সত্যি পারানা বেগমের ব্যবহার থেকে মুক্ত হয়। কত সুন্দর করে মিষ্টি করে কথা বলে উনি, আর ভীষণ হাসি খুশি মেজাজের মানুষ। কারণ মনে হয় এই স্বভাবে তার মার কাছ থেকেই পেয়েছে। যে কোনো কথা বলার সময় মুখে ভ্রুবন বুলানো হাসি বজায় রাখা। মেঘ কিছু সময় সকলের সাথে আড্ডা দেয়। সকলের সাথে কথা বলার মধ্যে ফারহানা বেগমের মনে পড়ে উনি ফ্রিজে কেক আর মিষ্টি জাতীয় কিছু খাবার রেখেছিলাম। আত্মীয় স্বজন সহ বন্ধুদের খাওয়ানোর জন্য আশেপাশে কোনো কাজের লোকও নাই যে বলবে ফ্রিজ থেকে কেক নিয়ে আসতে। ফারহানা বেগম মেঘের কথা মনে পড়ে। ফারহানা বেগম বলেন,
ম্যাগ, তুমি যদি কিছু মনে না করো, তবে রান্নাঘরের ফ্রিজে কিছু কেক আর মিষ্টি রয়েছে, তা নিয়ে আসবে একটু? আন্টি, এইখানে মনে করার কি আছে? আমি এখনই নিয়ে আসছি। ম্যাগ সোফা ছেড়ে উঠে রান্নাঘরের ফ্রিজের কাছে যায়। অন্যদিকে আদ্রিয়ান তখনই বাড়ি ফিরে আসে। ড্রয়িং রুমে পারানা বেগম আর আত্মীয়দের দেখে দাঁড়িয়ে যায়। পারানা বেগম আদ্রিয়ানকে দেখে বলে, আদ্রিয়ান, তুমি কোথায় ছিলে? কারণ বলল তুমি নাকি হাসপাতালে অপারেশন করতে গিয়েছ। তোমাকে না বলেছি যতদিন বিয়ে শেষ হবে না ততদিন ছুটি নিতে? ফারহানা বেগমের কথা শুনে আদ্রিয়ান বলে ওঠেন, সরি মামি, কিন্তু অপারেশনটা খুব জরুরি ছিল। বাট এখন আর এই ভুল হবে না। কারণের বিয়ে শেষ হওয়া না হওয়া অবধি আমি আর কোথাও যাব না। হুম, মনে থাকে যেন। আচ্ছা, এখন রুমে যাও। সারাদিন হাসপাতাল থেকে ফুল শরীর ক্লান্ত লাগছে নিশ্চয়। আমি কাজের লোক দিয়ে তোমার রুমে খাবার পাঠিয়ে দেব। না মামি, এখন থাক, আর কিছু খাবো না। ভীষণ ঘুম পেয়েছে, ঘুমাতে যাব আমি। আচ্ছা, ঠিক আছে, রুমে গিয়ে রেস্ট নাও, কিন্তু ল্যাপটপে নিয়ে কাজ করতে বসে যেও না আবার। হুম, অবশ্যই ভাই। আদ্রিয়ান কথাটা বলে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। ড্রয়িং রুমে থেকে রান্নাঘরের দূরত্ব বেশ অনেকটা, তাই মেঘ আর আদ্রিয়ানের কথা শুনতে পায় না। ফ্রিজ থেকে কেক আর মিষ্টি বের করে নিয়ে আসে মেঘ। এরপর সকলে মিলে একসাথে আড্ডা দেয়। বিদেশে মানুষের সাথে কথা বলতে মেঘের বোর ফিল করে না, বরং সেই নতুন মানুষদের সাথে পরিচয় হয়ে তার ভালোই লাগছে। রাত প্রায় ৯টা। আবিহা তার রুমে বিয়ের সমস্ত জিনিসপত্র আলমারিতে গুছিয়ে রাখছে। কালকে তার আর কারণের মেহেন্দি অনুষ্ঠান। আবিহা কাজ করার মধ্যে হঠাৎ করে তার কাজিনের দলেরা রুমের ভিতরে প্রবেশ করে। আবিহা সকলকে একসাথে তার রুমে আসতে দেখে অবাক হয়ে বলে, কি ব্যাপার, তোরা সকলে একসাথে হঠাৎ আমার রুমে কেন এসেছিস? কাজিনরা সকলে বায়নার সুরে বলে ওঠে, আপু, কালকে তোমার আর কারণ ভাইয়ের এঙ্গেজমেন্ট হবে না, শুধু কি মেহেন্দি অনুষ্ঠান হবে? কাল কারণ আর আবিহার মেহেন্দি অনুষ্ঠান হওয়ার হওয়ার কথা ছিল, কিন্তু ফারহানা বেগমের নির্দেশ করে দেয়। কারণের বাবার নির্ঝর সাহেব ব্যবসার কাজে কয়েকদিনের মধ্যে বিদেশে চলে যাবেন। কাজটা খুব জরুরি, তাই বিয়ের অনুষ্ঠান সব তাড়াতাড়ি শেষ করতে চান উনি। আর আবিহা যখন তারা পাত্রী দেখতে গিয়েছিল, তখন ফারহানা বেগম আবিহার আঙ্গুলে আংটি পরিয়ে দেন। তাই এখন আর নতুন করে এঙ্গেজমেন্ট করার প্রয়োজন নেই। আবিহা বলে, না, কাল এঙ্গেজমেন্ট হবে না, শুধু মেহেদি অনুষ্ঠান হবে। মেহেদি অনুষ্ঠানও হবে না। তাছাড়া মা আমাকে পাত্রী দেখার দিন আংটি পরিয়ে দিয়েছেন, এখন আবার এঙ্গেজমেন্ট করার কি দরকার? কাজিনরা সকলে জবাব দেন, কিন্তু আপু, সেটা তো ফারহানা আন্টি আংটি পরিয়ে দিয়েছেন তোমাকে, কারণ ভাইয়া তো দেয়নি। আমরা সকলে চাই কারণ ভাইয়া তোমাকে প্রপোজ করুক, তোমার হাতে ভালোবাসা আংটি পরাক। না, এখন এটা সম্ভব নয়। মা যখন নির্দেশ করেছেন, এখন আর এটা সম্ভব নয়। আবিহা কোনো কথা তারা কাজিনরা শুনে না। তারা তাকে জোর করতে থাকে। যেখানে কারণ আর তার এঙ্গেজমেন্ট হয়, কারণ যেন তাকে আংটি পরিয়ে দিয়ে ভালোবাসার কথা বলে। প্রায় ১ ঘন্টা পর আবিহা রাজি হয়। কাজিনরা সকলে মিলে একটা পরিকল্পনা করে। আবিহা প্রথমে রাজি হয় না, পরে সকালে তাকে বাধ্য করে। আবিহার কাছে সকলের পরিকল্পনা খারাপ মনে হয় না। পরিকল্পনা অনুসারে আবিহা কারণের ফোনে একটা মেসেজ দেয়। মেঘ তার রুমে বসে পড়াশোনা করছিল। কাল থেকে
যেহেতু আবিহার বিয়ে তাই সে পড়তে পারবে না। মেঘ যখন পড়াশোনা করছিল তখন তার রুমের দরজা দরজা নাড়ে কারণ মেঘ টেবিলে থাকা মেঘ টেবিল থেকে উঠে দরজার কাছে, দরজার বাহিরে কারণকে দেখে মেঘ বলে, কারণ ভাইয়া, আপনি এখানে কিছু বলবেন? কারণ বিচলিত কণ্ঠে বলেন, মেঘ, তুমি কি আবিহাকে কোথাও দেখেছ? না ভাই, আবিহা দেখিনি আমি। ও কোথায় মানে? আবিহা ওর রুমে নাই? না, আবিহাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? একটু আগে আবিহা আমায় মেসেজ দিয়েছে, ও নাকি আমার উপর রাগ করেছে, তাই রিসোর্ট ছেড়ে চলে গেছে। এখন যদি ওকে খুঁজে বের করে ওর রাগ না ভাঙায়, ও নাকি বিয়ে করবে না আমায়। কারণের কথা শুনে মেঘ অবাক হয়ে যায়। হঠাৎ করে আবিয়া এমন করার কারণ বুঝতে পারে না সে। মেঘ বলে, কারণ ভাইয়া, টেনশন করবেন না আপনি। আবিয়া হয়তো কোনো বিষয়ে আপনার সাথে রাগ করেছে। রিসোর্টের আশেপাশে কোথায় গিয়েছে হয়তো, আমি খুঁজে দেখছি। কারণের কথা শুনে মেঘ আবিহাকে খুঁজতে বের হয়। কারণ আদ্রিয়ানকে বলে আবিহা রাগ করে বিষয়টা। কারণ আর আদ্রিয়ানও এখন একসাথে আবিহাকে খুঁজছে, কিন্তু অনেক সময় ধরে খুঁজেও না পাওয়ার পর আদ্রিয়ান বলে, কারণ তুই বরং রিসোর্টের বাম পাশের দিক দিয়ে খোঁজ, আর আমি ডান পাশে যাই। ওকে। আদ্রিয়ানার কারণ আলাদা হয়ে আবিহাকে খুঁজতে থাকে। অন্যদিকে মেঘও রিসোর্টের সব জায়গায় আবিহাকে খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও পায়নি। তাই রিসোর্ট থেকে বের হয়ে বাইরে খুঁজতে থাকে। প্রায় 20 মিনিট পর আদ্রিয়ান এক জায়গায় এসে পৌঁছায়। মেঘও সেম জায়গায় আসে। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, তবে আদ্রিয়ান দেখতে পায় সামনে অন্ধকারে এক মেয়ের ছায়া দেখা যাচ্ছে। ও মনে করে এটাই আবিহা। মেঘও দেখে অপর পাশে একটা ছেলেকে দেখা যাচ্ছে। মনে হয় এটাই কারণ ভাইয়া। আবিহাকে খুঁজতে এসেছে মেঘ, এটা মনে করে এগিয়ে যায় তার কাছে। মেঘও অন্ধকারে পা ফেলে এগিয়ে যাচ্ছে সামনে থাকা আদ্রিয়ানও তার কাছে আসছে। মেঘ আর আদ্রিয়ান তার কাছে আসে। মেঘ আর আদ্রিয়ান কিছু সময়ের মধ্যে একে অপরের সামনে চলে আসে। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, একে অপরের মুখটাও অবধি না। সামনে থাকা মানুষটাকে কারণ মনে করে কিছু বলতে যাবে, তার আগে সে অনুভব করে তার পায়ের নিচে কিছু একটা রয়েছে, যেন একটা সূর্যের মতন। মেঘ কিছু বুঝে ওঠার আগে হঠাৎ করে চারপাশটা আলো ঝলমল করে ওঠে। মেঘ চারপাশে ঝলমল করছে লাল নীল বাতি আর আলোকসজ্জা, যা দেখে সে অবাক হয়ে যায়। আদ্রিয়ানও হঠাৎ করে এমন হওয়াটার কারণ অবাক হয়ে যায়। মেঘ চারপাশ দেখে সে কিছু বুঝে ওঠার আগে আগে অন্ধকারে আলোক ঝলমলে তার সামনে থাকা মানুষটার উপর চোখ যায়। মেঘ সাথে সাথে চমকে যায়, আর তার চোখে সে বিশ্বাসই করতে পারছে না। মেঘ শুধু তার অস্পষ্ট কণ্ঠ বলে ওঠে, আদ্রিয়ান, রেদওয়ান।